138তম মহান মে দিবস আজ। শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে প্রতি বছর পহেলা মে দিবস পালন করা হয়ে থাকে। বাংলাদেশেও সমান গুরুত্বের সাথে দিবসটি পালিত হয়ে আসছে। আমরা যেমনটি জানি, দিবসটির এবারের প্রতিপাদ্য শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। মে দিবসের তাৎপর্য নিয়ে আমাদের আজকের আলোচনা। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি ভিশন স্মার্ট টিভি নিবেদিত দেশ সন্ধ্যার আজকের আয়োজন। আমি ফার্নাস জি রয়েছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজ আমরা বিষয়বস্তু নির্ধারণ করেছি কেমন আছে শ্রমিকরা। আর আজকের আলোচনায় স্টুডিওতে আছেন দুজন অতিথি। চলুন এই পর্যায়ে পরিচিত হই। স্টুডিওতে আছেন কমরেড রাজেকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাসদ। সেই সঙ্গে আরও আছেন মোহাম্মদ সাইফুল ইসলাম মোয়াজ্জেম, শ্রমিক নেতা ও রাজনীতি বিশ্লেষক। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব রাজেকুজ্জামান রতন, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। শুরুতেই বলছিলাম 138তম মে দিবস আজ, শ্রমিকদের অধিকার আদায়ের দিন। যদি আমরা সব কিছু মিলিয়ে জানতে চাই, কর্মঘণ্টা, কাজের পরিবেশ, মজুরি, শ্রমিকদের জীবনমানের কতটা উন্নতি হলো? ধন্যবাদ। মহান মে দিবসে বাংলাদেশ সহ সারা পৃথিবীর শ্রমজীবী মানুষের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। আমাদের জীবনের যা কিছু ব্যবহার্য জিনিস এবং যা কিছু আমাদের অর্জিত সম্পদ, সব কিছুই কিন্তু শ্রমের মাধ্যমে। এই যে আমি কথা বলছি, এই কথাও তৈরি হয়েছে মানুষের শ্রমে এবং মানুষের ভাব বিনিময়ের কারণে। আমি যে কাগজে লিখছি কোনো শ্রমিকের তৈরি, যে কলম দিয়ে লিখছি তা কোনো শ্রমিকের তৈরি, যে ক্যামেরাম্যানরা আমাদের কাজ করছেন, যাদেরকে কেউ দেখে না কিন্তু যারা আমাদেরকে দেখান তারাও এক একজন শ্রমিক, যে বিদ্যুতের আলোর নিচে আমরা বসে আছি, যে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে আছি, যে পোশাক পরছি, যে চা খাচ্ছি, সব কিছুর সঙ্গে শ্রম যুক্ত হয়ে আছে। পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে সম্পদ, সব মানুষের শ্রমে তৈরি হয়েছে। এই কথাটাকে প্রতিপাদ্য করে আপনারা জানেন যে ফরাসি বিপ্লবের প্রায় 100 বছর পরে 1789 সালে ফরাসি বিপ্লব হলো। স্লোগান উঠেছিল সাম্য, মৈত্রী, স্বাধীনতা চাই। তার সঙ্গে আরেকটা স্লোগান উঠেছিল নারী মুক্তি চাই। এই স্লোগান উত্থাপিত হওয়ার পর থেকে যে একটা বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব হলো, তারপর পৃথিবীর দেশে দেশে, বিশেষ করে ইউরোপে, জার্মানিতে, ইংল্যান্ডে যে শিল্প বিপ্লবটা হলো, এর ফলে বিপুল সংখ্যক শ্রমশক্তি তারা কাজের বাজারে এলো। আগে যে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত শ্রমজীবী মানুষ ছিল, তারা সংগঠিত হতে থাকলেন, একত্রিত হতে থাকলেন এবং মানুষ দেখতে শুরু করলো যে শ্রমের ফলে কত দারুণ অভূতপূর্ব উন্নয়ন সম্ভব। আপনারা জানেন যে রেল আবিষ্কার, বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কারের পর রেলের আবিষ্কার মানুষের জীবনের গতিটাকে কত স্বচ্ছন্দ করেছে, পণ্য পরিবহনকে সহজ করেছে। এটা যখন মানুষ দেখছে, তখন তারা দেখলো তাদের শ্রমের ফলে সম্পদ তৈরি হচ্ছে, কিন্তু তাদের জীবনটা ক্রমাগত কাজের চাপে, কাজের ভারে ম্রিয়মান হয়ে পড়ছে। আপনারা জানেন যে 1846 সালে একটা বই লিখেছিলেন ফ্রেডারিক অ্যাঙ্গেলস। সে বইটা ছিল যে ইংল্যান্ডের যে কারখানা পরিদর্শক, তাদের রিপোর্টের উপর ভিত্তি করে দ্য কন্ডিশন অফ ওয়ার্কিং ম্যানস ইন ইংল্যান্ড। এবং সেই সময়ে মার্কস একটা ছোট্ট আর্টিকেল লিখেছিলেন যে পত্রিকায় একটা খবর বেরিয়েছিল যে একটা মেয়ে কাপড় সেলাই করতে করতে 3 দিন ধরে একটানা কাপড় সেলাই করতে করতে মরে গেল। তখন পত্রিকার আর্টিকেল এসেছিল এরকম যে মেয়েটা হাতের কাজ শেষ না করেই মরে গেল। তো এইরকম যে শ্রমজীবী মানুষ, তার কর্মঘণ্টার কোনো নির্দিষ্ট সীমা ছিল না, তার মজুরির ক্ষেত্রে কোনো সীমা ছিল না। ফলে 1832 সালে একটা বড় আন্দোলন গড়ে ওঠে, 1838 সালে আন্দোলন গড়ে ওঠে, 1848 সালে ইউরোপের দেশে দেশে আন্দোলন গড়ে ওঠে, 1857 সালে আমেরিকার সুই কারখানার শ্রমিকরা, মেয়ে শ্রমিকরা বিশেষ করে বেরিয়ে আসে, যার ফলে আমরা বিশ্ব নারী দিবস পেয়েছি। তারপরে 1862 সাল, 1866 সাল, 1876 সাল, এরকম নানান আন্দোলনের মধ্য দিয়ে শেষ পর্যন্ত 1886 সালে সমস্ত দাবিগুলো এক জায়গায় সন্নিবেশিত হয় যে 8 ঘন্টা কর্মদিবস চাই। এবং তার অন্তরালে আর একটা দাবি ছিল, এমন একটা মজুরি চাই যাতে 8 ঘন্টা কাজ করে আমি মানসম্পন্ন জীবনযাপন করতে পারি। এই আন্দোলনের উপর নিষ্ঠুর আক্রমণ হয়, নিপীড়ন হয় এবং পরবর্তীতে আন্দোলনের সঙ্গে যুক্ত নেতাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় যাতে শ্রমিকরা আর আন্দোলনে না আসে। কিন্তু শ্রমিকরা যখন পথ খুঁজে পেয়েছে আন্দোলনের এবং যখন তারা ভয়মুক্ত হতে পেরেছে, তখন এই আন্দোলন ছড়িয়ে পড়ে সেই অস্ট্রেলিয়া, আমেরিকা থেকে শুরু করে অস্ট্রেলিয়া, ইউরোপ, এমনকি আমাদের এই ভারতীয় উপমহাদেশেও তার ঢেউ আছড়ে পড়ে। ফলে 1889 সালের পর থেকেই বিশ্বব্যাপী পয়লা মেটাকে শ্রমিক সংহতি দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। একটা জিনিস খেয়াল করে দেখুন, পৃথিবীতে যতগুলো পুঁজিবাদী দেশ আছে, কোনো দেশে কিন্তু 8 ঘন্টা কর্মদিবস মানা হয় না। এমনকি একটা দুঃখজনক বিষয় হলো যে আমেরিকাতে শিকাগো শহরে মে দিবসের আন্দোলন সূচনা হয়েছিল, সেই আমেরিকাতে মে দিবস পালন করতে দেওয়া হয় না। আমেরিকাতে
শ্রমিক দিবস একটা পালিত হয় সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে। মে দিবসের ইতিহাসটাকে তারা ভুলিয়ে দিতে চেয়েছে। কখনো কখনো মে দিবসটাকে কার্নিভালে রূপান্তরিত করেছে, উৎসবে রূপান্তরিত করেছে, কিন্তু তার সংগ্রামের চেতনাটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে। সেটা গেল যেমন বিশ্বব্যাপী একটা দিক। বাংলাদেশেও যদি বলি, স্বাধীনতার পর 52 বছর পার হয়েছে। আমাদের যখন স্বাধীন হলাম তখন দেশটার জিডিপি ছিল $9 বিলিয়ন। আজকে দেশের জিডিপি হচ্ছে $450 বিলিয়ন। যখন দেশ স্বাধীন হয়েছে তখন মাথাপিছু আয় ছিল $110, এখন আমাদের মাথাপিছু আয় $2765। এগুলো যখন আমরা এই সূচকগুলো দেখি তখন আরও খেয়াল করি না এই সূচকগুলো তৈরি করার ক্ষেত্রে আমাদের 7,36,00,000 শ্রমজীবী মানুষের কী অপরিসীম ভূমিকা এখানে আছে। ফলে তাদের জীবনটা যদি দেখি, যে তাদের ন্যায্য মজুরি, 8 ঘন্টা কাজের সঙ্গে তো যুক্ত ছিল ন্যায্য মজুরির প্রশ্ন। বাংলাদেশের যে শ্রম আইনের 100 ধারায় আছে, যে 100তম ধারায় যে কর্মঘণ্টা হবে, কর্মদিবস হবে 8 ঘন্টা, কিন্তু পরেই ওখানে বলা আছে যে প্রয়োজনে আরও 2 ঘন্টা কাজ করানো যাবে। তার মানে কর্মদিবস হয়ে গেল 10 ঘন্টা। ফলে এখনও 138 বছর পরেও আমরা ঠিক আইনসঙ্গতভাবে 8 ঘন্টা কর্মদিবসটা শ্রমিকরা পায়নি। আবার ধরুন আমাদের 7,36,00,000 শ্রমজীবীর মধ্যে 6,25,00,000 শ্রমজীবী হচ্ছে ইনফর্মাল খাতে কাজ করেন। তাদের মধ্যে যদি ধরি আমরা পরিবহন শ্রমিক থেকে শুরু করে আমাদের কৃষি শ্রমিক, আমাদের ইট ভাঙ্গা শ্রমিক, আমাদের নানা ধরনের যে শ্রমিক, রিক্সা শ্রমিক, এরকম এই মানুষগুলো না আছে কর্মঘণ্টা, না আছে নিয়োগপত্র, না আছে কর্মের নিরাপত্তা, না আছে গ্র্যাচুইটি, না আছে প্রভিডেন্ট ফান্ড, না আছে বৃদ্ধ বয়সে তার কোনো অন্য কোনো সহায়তা। ফলে আমি যদি শ্রমিকদের কথা দেখি, প্রথমত 8 ঘন্টা কর্মদিবসের দাবিটা বাস্তবায়িত হয়নি, দ্বিতীয়ত ন্যায্য মজুরিটা প্রতিষ্ঠিত হয়নি, তৃতীয়ত ওই যে ফরাসি বিপ্লবের সময় নারী মুক্তির কথাটা ছিল, এখনও নারীদের মাতৃত্বকালীন ছুটির অধিকারটা সকল ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করা হয়নি। সরকারি শ্রমিক বর্তমান সময়ে বাংলাদেশের প্রেক্ষাপটে শ্রমিকরা তাদের অধিকারের বিষয়ে কতটা সচেতন? এটুকু আমি শেষ করি যে নারী শ্রমিকদের মাতৃত্ব বিষয়টা সরকারি শ্রমিকদের ক্ষেত্রে, কর্মচারীদের ক্ষেত্রে 6 মাস, বেসরকারিদের ক্ষেত্রে 4 মাস, এবং অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের ক্ষেত্রে কোনো বালাই নাই। ফলে ধরুন নারীরা যে লড়াইটা করেছিল সেই লড়াইয়ের ক্ষেত্রে কত ধরনের একটা বৈষম্যমূলক ব্যবস্থা আছে। এখন যদি আমরা বলি শ্রমিকরা এক্ষেত্রে কতটুকু সচেতন তাদের দাবির ব্যাপারে, শ্রমিকরা তো আসে পেটের দায়ে, জীবন বাঁচাবার জন্য জীবিকার পথ বেছে নেয়, এবং তারা যে কোনো ধরনের কাজ পেলেই মনে করে একটা অবলম্বন ধরে বাঁচতে চায়। ফলে এই ক্ষেত্রে শ্রমিকদেরকে সংগঠিত করা, সচেতন করার জন্য মূল দায়িত্ব পালন করতে হয় ট্রেড ইউনিয়নকে। আমাদের শ্রম আইনে 354টা ধারায় আমাদের শ্রম আইন বিভক্ত। তার মধ্যে এমন কয়েকটা ধারা এমন আছে যার ফলে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার পদে পদে লঙ্ঘিত হয়। এবং যে কারণে দেখবেন বাংলাদেশে 7,36,00,000 শ্রমিকের মধ্যে মাত্র 32 লক্ষ শ্রমিক তারা ট্রেড ইউনিয়নের সদস্য। আমাদের প্রায় 2 লক্ষের মতো শিল্প প্রতিষ্ঠান আছে, মাত্র 10,000 শিল্প প্রতিষ্ঠানে আমাদের ট্রেড ইউনিয়ন আছে। ফলে শ্রমিকরা ট্রেড ইউনিয়ন করতে পারছে না বলে তারা সচেতন হওয়া, সংগঠিত হওয়া, তাদের অধিকার নিয়ে দর কষাকষি করা কোনো কিছু করতে পারছে না। ফলে মে দিবসের এই দিবসে আমরা যদি বলি 138 বছর পরেও আমাদের বলতে হচ্ছে আমাদের কর্মঘণ্টা চাই 8 ঘন্টা, আমরা ন্যায্য মজুরি চাই, ট্রেড ইউনিয়ন অধিকার চাই, এবং একটা গণতান্ত্রিক শ্রম আইন চাই। সেই জায়গা থেকে আমরা যদি বলি যে 1886 সালে যে বাস্তবতা তৈরি হয়েছিল, যে আন্দোলন বা শ্রমিকদের যে রক্তের বিনিময়ে মে দিবস এসেছিল, সেটি আসলে এখনও প্রাসঙ্গিক। অবশ্যই এখনও প্রাসঙ্গিক। মানে আমরা যদি ধরি যে শ্রমশক্তি তারা প্রয়োগ করা হয় দুটোভাবে, একটা হচ্ছে তার মেধাগত শ্রম, আর একটা হচ্ছে কায়িক শ্রম। আমরা কায়িক শ্রমকেই অনেক ক্ষেত্রে শ্রমিক হিসেবে মনে করি, কিন্তু যারা শ্রম দিচ্ছেন তার চিন্তা, তার মেধা, সেটাকে তারা মজুরির বিনিময়ে যারা প্রয়োগ করছে তারা সবাই কিন্তু শ্রমিকের আওতায় পড়েন। সেই ক্ষেত্রে দেখুন আমাদের অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকরা যেমন, বেসরকারি খাতের শ্রমিক, আমাদের আউটসোর্সিংয়ের শ্রমিক, তাদের জীবনটা কত ঝুঁকিপূর্ণ, তাদের কাজের এবং জীবিকার কোনো নিশ্চয়তা কি আছে। আর একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আমাদের একের পর এক শিল্প দুর্ঘটনা যখন হয় তখন আমরা দেখি যে শ্রমিকদের শ্রম যেমন সস্তা, শ্রমিকদের জীবনটাও মূল্যহীন। যে একজন শ্রমিক কর্মক্ষেত্রে মৃত্যুবরণ করলে তার ক্ষতিপূরণ মাত্র 2 লাখ টাকা। আমাদের বলা হচ্ছে যে মাথাপিছু আয় $2,765, আর কর্মক্ষেত্রে কেউ মৃত্যুবরণ করলে তার ক্ষতিপূরণ হচ্ছে $2,000। মানে 1 বছরের মাথাপিছু ইনকামের চাইতেও একজন শ্রমিকের মৃত্যুজনিত ক্ষতিপূরণ কম। বাকিটা কি? তার অনুদান। ফলে অধিকারের জায়গায় কত পিছিয়ে আছে শ্রমিকরা। ফলে এগুলো যদি আমরা খেয়াল করি তাহলে দেখব এক্ষেত্রে শ্রমিকদের একটা সচেতনতা দরকার। সচেতনতার জন্য ট্রেড ইউনিয়ন শ্রমিকদের স্কুল হিসেবে কাজ করে। সেই ট্রেড ইউনিয়নটা যদি গড়ে না ওঠে, আর ক্ষমতায় যারা থাকেন তারা তাদের মতো করে ট্রেড ইউনিয়নকে যদি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, তাহলে সংখ্যায় কিছু কিছু ট্রেড ইউনিয়ন আছে তারা সবসময় সরকারি ক্ষমতায় যারা থাকেন তাদের আনুগত্য করেন, অথবা
ট্রেড ইউনিয়ন নেতারাও কখনো কখনো মালিকদের পক্ষে কাজ করে শ্রমিকদের বিপক্ষে ভূমিকা পালন করেন। সব মিলিয়ে প্রথমত সচেতন ট্রেড ইউনিয়ন নাই, যে সমস্ত ট্রেড ইউনিয়ন আছে তাও অনেক সময় শ্রমিকদের পক্ষে কাজ করছে না, ফলে শ্রমিকরা নিপীড়িত হচ্ছে, তাদের মধ্যে বিক্ষোভ আছে কিন্তু সচেতন প্রতিরোধ তারা গড়ে তুলতে পারছে না। জনাব রাজিকুজ্জামান রতন, আপনার বক্তব্যের মাঝেই কিন্তু শ্রমিকরা নিষ্পেষিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, অনেক বিষয় উঠে আসলো এবং শ্রমিকরা এখনও তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু বর্তমান বাস্তবতায় রাষ্ট্র কতটা দায়িত্বশীল আচরণ করছে শ্রমিকদের অধিকার আদায়ের ক্ষেত্রে, সে প্রশ্নটি আমি আপনার কাছে রেখে যাচ্ছি। পরবর্তী অংশে আবারও ফিরছি। ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে সাইফুল ইসলাম মোয়াজ্জেম। যেমনটি আমরা জানি যে বিশ্ব ব্যাংকের তথ্য মতে বিশ্বে অপ্রাতিষ্ঠানিক শ্রমবাজারের শীর্ষে আছে বাংলাদেশ এবং এই সংখ্যাটি হচ্ছে 85% মোট শ্রমিকের। সেই জায়গা থেকে আপনি একজন শ্রমিক নেতা, শ্রমিকের ন্যায্য অধিকার থেকে যে বঞ্চিত হচ্ছে, এখানে শ্রমিকরা কি করণীয়? জি, আপনাকে ধন্যবাদ। সেই সাথে দেশ টিভির অগণিত দর্শক শ্রোতা, আপনাদের জন্য রইল অসংখ্য শুভকামনা, পাশাপাশি সম্মানিত যোগ্য সহ আলোচক, ওনার প্রতি নিরন্তর ভালোবাসা। আপনি যেটি জানতে চেয়েছেন যে অপ্রাতিষ্ঠানিক শ্রমিকের সংখ্যা যেটি 85%, আসলে আমাদের বাংলাদেশের বিষয়টি ভিন্ন মাত্রায় আমরা আসলে দেখতে পাই। পাশাপাশি আমি যদি একটু সম্মানিত ভাই যেটি বললেন যে উনি একটি চিত্র তুলে ধরেছেন, সেই চিত্রের মধ্যে কিন্তু অনেক বিষয়গুলি আসছে। আজকে শ্রমিকদের বিষয়গুলি সচেতনতার জায়গায় এসে কিন্তু উনি বারবার বলছিলেন ট্রেড ইউনিয়নের কথা। আমাদের দেশে ট্রেড ইউনিয়ন যতটুকু আছে, তাদের যে নৈতিক স্বচ্ছতা, এই বিষয়ে কিন্তু ব্যাপক প্রশ্ন সম্মানিত সহ আলোচক করে গেছেন। এটির কিন্তু আসলে চরম বাস্তবতা দৃশ্যমান। আজকে আপনি যেটি বলছেন যে বাংলাদেশের বাস্তবতায় দেখুন যে আমাদের এই দেশটি 17 কোটি মানুষের প্রতিদিনের যে যোগান, প্রতিদিনের যে চাহিদা, সেটি খাদ্য উৎপাদন থেকে শুরু করে অন্য বস্ত্র থেকে শুরু করে আমাদের আনুষঙ্গিক ব্যবহার্য সকল কাজে তারা যেভাবে শ্রম দিচ্ছে, এই অপ্রাতিষ্ঠানিক শ্রমিকের জায়গায় প্রাতিষ্ঠানিক শ্রমিকরাই যেখানে তাদের ন্যায্য অধিকার পাচ্ছে না, তারা তাদের কথা বলার সেই জায়গা পাচ্ছে না, সেক্ষেত্রে অপ্রাতিষ্ঠানিক যারা আছে তাদের বেলার অবস্থা অত্যন্ত করুণ। আমি যেটি মনে করি যে এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। দেখুন, একটি জাতির উন্নতি কিন্তু সার্বিকভাবে সকলকে নিয়েই চিন্তা করতে হয়। আজকে সারা বাংলাদেশে উনি যেটি বলেছেন 2 লক্ষ শিল্প প্রতিষ্ঠানের কথা বলেছেন, আজকে আমরা শিল্পের সমৃদ্ধি দেখছি, শিল্পপতিদের সমৃদ্ধি দেখছি, কিন্তু সেই শিল্পকে যারা এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই শ্রমিকদের যে জীবনযাপন, তাদের যে পরবর্তী প্রজন্মের জন্য যে তাদের একটি দায়িত্ব, তারাও যে চায় যে আমার সন্তান, হ্যাঁ আমি হয়তো কায়িক শ্রমিক হচ্ছি, কিন্তু আমার ছেলে যেন মেধার শক্তিতে মেধার শ্রমিক যেন হতে পারে, এই স্বপ্নগুলি কিন্তু অনেকটাই ফিকে হয়ে যাচ্ছে। তারা কিন্তু সেটি আর করতে পারছে না। একটা পর্যায়ে আমরা যেটি দেখতে পাই যে একজন প্রাপ্তবয়স্ক শ্রমিকের সাথে তার অবুঝ সন্তানকেও শ্রমিক হিসেবে সে ব্যবহার করছে। অনেক হোটেল রেস্টুরেন্টে করছে, চায়ের স্টলে করছে, কারণ সে স্বপ্নের জায়গায় আর তাকে সে টেনে নিতে পারছে না। এই জায়গায় রাষ্ট্রীয়ভাবে যেটি ভাবতে হবে সেটি হলো যে সমৃদ্ধশীল অথবা স্মার্ট বাংলাদেশের যে কথাটি মাননীয় প্রধানমন্ত্রী এখন অ্যাড্রেস করছেন, আর আমরা যেই স্বপ্নে বিভোর, বঙ্গবন্ধুর সেই সোনার বাংলাকে গড়তে হলে আমরা ডিজিটাল বাংলাদেশ পেরিয়ে এসে যদি স্মার্ট বাংলাদেশের দিকে যদি আমরা দৃষ্টি দেই, তাহলে এখানে 4টি স্তম্ভের কথা বলেছে, স্মার্ট সিটিজেনের কথা বলেছে, স্মার্ট সোসাইটির কথা বলা হয়েছে, স্মার্ট ইকোনমির কথা বলা হয়েছে, স্মার্ট গভর্নমেন্টের কথা বলা হয়েছে। তো সেই ক্ষেত্রে যদি সিটিজেনের কথা বলি, তাহলে এই সিটিজেনের জায়গায় কিন্তু আমরা সকলেই পড়ি। আজকে সোসাইটির কথা যদি বলি, তাহলে কিন্তু সকলেই পড়ি, কিন্তু আমাদের মধ্যে কিন্তু একটি ধারণা বিদ্যমান যে আমরা সোসাইটিকেও নানাভাবে ভিন্ন ভিন্ন রূপে ভিন্ন ভিন্ন জনের জন্য আলাদা আলাদা টেরিটরি করি। আজকে সেই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। আজকের যে মে দিবস, আজকে আমরা যেটি মে দিবস হিসেবে যেটিকে আমরা অনেক বেশি অ্যাড্রেস করি, এটি কিন্তু শ্রমিক দিবস। আজকে যখন কথা বলতেছিলেন আপনারা, তখন আমার একটি কথা খুব বিশেষভাবে মনে পড়ছিল। আমি যে সংগঠনে দায়িত্ব পালন করছি, এটিও একটি অধিকার বঞ্চিত হওয়ার সূত্র ধরেই কিন্তু 1986 সালে প্রতিষ্ঠিত। আমি স্থানীয় সরকারের একটি টায়ারে নির্বাচিত প্রতিনিধিদের যেহেতু সংগঠনের নেতৃত্ব দিচ্ছি, সেটি কিন্তু ভাই ভালো করেই জানবেন যে 1983-র যে আইনটি হয়েছিল স্থানীয় সরকার আইন, সেখানে এই পরিষদের মেয়াদটিকে 5 বছর থেকে 3 বছর করে ফেলা হয়েছিল। তারই একটি ক্ষোভ প্রকাশ করতে গিয়ে এই সংগঠন সংগঠিত হয়, যেটি আজকে 2024 সালেও তার কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। আমি খুব গভীরভাবে ভাবতেছিলাম যে আমাদের এই সংগঠনেরও 100 বছর আগে, সেটি 1886 সালকে যদি প্রাতিষ্ঠানিক একটি আন্দোলনের কথা বলি, ভাই কিন্তু বলছিলেন যে সেই 1800 সালের পুরোটু সময় ধরেই বিভিন্ন ফেজে গিয়ে কিন্তু এই আন্দোলনগুলি হয়েছে। সেদিন একটি ঘটনায় 12 জন মানুষের এক রকমের প্রশ্নবোধক বিচারের মাধ্যমে কিন্তু তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল। সেই সূত্র ধরেই কিন্তু আজকের এই শ্রমিক দিবস অথবা
আজকের এই মে দিবস। অত্যন্ত দুঃখজনক আরেকটি শব্দ উনি উচ্চারণ করেছে, জানি না দর্শক কতটুকু সেটি তারা নিতে পেরেছে। উনি কিন্তু বলেছে যে শিকাগো শহরে সেই ঘটনাটি ঘটেছিল, সেই শিকাগোতেও আজকে সেই অধিকারের জায়গায় কথা বলতে এক রকমের বিধিনির্দেশ নিষেধ আরোপ করা হয়েছে। একটি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো রাষ্ট্রে যদি এই ঘটনা হয়, আমাদের বাংলাদেশের যে বাস্তবতা, সেই জায়গায় আমাদের আসলে স্বপ্ন আরও অনেক বেশি ম্লান হয়ে যায়। আমাদের সেই স্বপ্নের জায়গা কিন্তু অনেক গোলা হয়ে যায়। আমি তারপরও যেটি আশাবাদী মানুষ হিসেবে চিন্তা করব যে আজকে আমরা এই জায়গায় যেতে হবে যে সকল মানুষকে নিয়ে, সকল মানুষের শ্রম, মেধা, বুদ্ধি এবং সকলের সম্মিলিত একটি ব্যবস্থার মাধ্যমে যেরকম অর্থনীতি এগিয়ে যায়, তেমনইভাবে শিল্প এগিয়ে যায়, তেমনইভাবে একটি সমাজ এবং রাষ্ট্র এগিয়ে যায়। কিন্তু সাইফুল ইসলাম ওয়াজিব, সেখানেও প্রশ্ন থাকে, প্রতি বছরই তো মে দিবস আসে, মে দিবস যায়, শ্রমিকের ভাগ্য কতটা বদলায়? একটা বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, ভিশন স্মার্ট টিভি নিবেদিত দেশ সন্ধ্যা থেকে এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন ভিশন স্মার্ট টিভি নিবেদিত দেশ সন্ধ্যা। আজকের আলোচনা চলছে কেমন আছে শ্রমিকরা এই শিরোনামে। আবারও ফিরছি অতিথিদের কাছে। জনাব রাজিকুজ্জামান রতন, যে প্রশ্নটি আপনার কাছে ছিল, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্র কতটা দায়িত্বশীল আচরণ করছে? ধন্যবাদ। একটা জিনিস খেয়াল করার মতো, 1886 সালের পর পৃথিবী দুটো বড় ঘটনা দেখেছে। একটা প্রথম বিশ্বযুদ্ধ, একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ। গোটা পৃথিবী কেঁপে উঠেছিল, গোটা পৃথিবী দেখেছিল যে বাজার দখল করার জন্য 5 বছর 6 বছর ব্যাপী গোটা দুনিয়াটাকে কীভাবে রক্তের বন্যায় ভাসিয়ে দেওয়া হয়। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলো 1918 সালে, এবং প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে একটা সংস্থা প্রতিষ্ঠিত হলো, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ILO। বলা হলো যে শ্রমিকদের শ্রমশক্তির মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠিত করা ILOর কাজ। ILOর প্রথম কনভেনশনটাই ছিল, ফার্স্ট কনভেনশন, যে অবশ্যই শ্রম ঘন্টা 8 ঘন্টা হতে হবে। দ্বিতীয়ত বলা হয়েছিল, নারীরা যেহেতু সমাজের দায়িত্ব পালন করে সন্তান ধারণের মধ্য দিয়ে, ফলে সন্তান ধারণটা তার অযোগ্যতা নয়, বরং এটা তার রেসপন্সিবিলিটি, এবং রাষ্ট্র এই জায়গায় তার প্রতি একটা বিশেষ দায়িত্ব পালন করবে। এই জন্য বলেছে নারীদের রাত্রিকালীন কাজটাকে নিষিদ্ধ করে দেওয়া হবে, কারণ সে তো ভবিষ্যৎ প্রজন্মকে ধারণ করছে, ফলে গোটা সমাজের দায়িত্ব এক্ষেত্রে তাকে সহযোগিতা করা। আমাদের বাংলাদেশে দেখুন, আমরা স্বাধীনতার পরে ILO কনভেনশনগুলোকে আমরা অ্যাকসেপ্ট করলাম, কিন্তু 8 ঘন্টা কর্মদিবস এবং এই মাতৃত্বকালীন বেনিফিটের জায়গায় এখনও আমাদের সেটা ঠিকমতো আসেনি। শুধু এটাই নয়, আমরা যেমনটি জানি যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শ্রমশক্তি জরিপ অনুযায়ী দেশে নারী শ্রমিকের সংখ্যা 2,46,00,000। উল্লেখযোগ্য অংশ হলেও কিন্তু নারী বান্ধব কর্মপরিবেশ আমরা কতটা নিশ্চিত করতে পেরেছি? আমাদের মোট শ্রমশক্তির 32% নারীরা। হ্যাঁ, করোনার সময় আমরা দেখলাম যে সবচেয়ে বেশি আঘাত এলো কিন্তু নারী শ্রমিকদের উপরে। আচ্ছা, তারপরে নারী বান্ধব কর্মসূচির ক্ষেত্রে দুটো জিনিস আছে। একটা ILO কনভেনশন 189 গৃহকর্মীদের জন্য, ILO কনভেনশন 190 সেটা হলো ভায়োলেন্স অ্যান্ড হ্যারাসমেন্ট এগেনস্ট ওয়ার্ল্ড অফ ওয়ার্ক, ইন দ্য ওয়ার্ল্ড অফ ওয়ার্ক, মানে কর্মক্ষেত্রে ভায়োলেন্স এবং হ্যারাসমেন্টের। এই দুটোর কোনোটাই কিন্তু বাংলাদেশ সরকার এখন পর্যন্ত সমর্থনই করে নেই। বাংলাদেশ সমর্থন করলে তারপরে না সেই অনুযায়ী আইন হবে। মজুরি বৈষম্য কিন্তু রয়েছে, একটা হলো মজুরি বৈষম্য, আর হলো তার হ্যারাসমেন্ট। হ্যাঁ, তো এই দুটোর এই বিষয়ে একটা আছে। তৃতীয়ত যেটা আমি একটু বলতে চাই, যে পৃথিবীর অনেক দেশে জাতীয় ন্যূনতম মজুরি কাঠামো একটা আছে, যে এর নিচে কোনো শ্রমিককে মজুরি দেওয়া যাবে না, রাষ্ট্র এটা ঠিক করে দেয়। কারণ মালিকরা তো সবসময় চাইবে কম মজুরি দিয়ে কাজ করতে, যাতে বেশি মুনাফা করতে হয়। মুনাফা এবং মজুরি এই দুটোর মধ্যে একটা সংঘাত হয়। মজুরি যত কম দেওয়া যায় মুনাফা তত বাড়ে। আর একটা হলো কর্মঘণ্টা এবং মুনাফা। কর্মঘণ্টা যত বেশি সময় কাজ করানো যায় তত বেশি মুনাফা হয়, ফলে মালিকদের সবসময় টার্গেট থাকে বেশি সময় কাজ করাবে এবং কম মজুরি দেবে। রাষ্ট্র তাহলে কী করবে? রাষ্ট্র একটা সিলিং করে দেবে যে এর বেশি কর্মঘণ্টা হতে পারবে না আর এর কম মজুরি দেওয়া যাবে না। এই দুটো ক্ষেত্রেই রাষ্ট্র কিন্তু আমাদের এখানে দায়িত্বটা পালন করেনি। বরঞ্চ যেটা করা হলো, ILO কনভেনশন 87 এবং 98, যেটা বাংলাদেশ 1932 সালে রেটিফাই করেছে, আমাদের আইন এখন পর্যন্ত সেটার সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়নি। সেটা আছে শ্রমিকরা স্বাধীনভাবে সংগঠন গড়ে তুলতে পারবে, ট্রেড ইউনিয়ন গড়ে তুলতে পারবে, এবং তারাও একটা দর কষাকষি করতে পারবে যে আমার কতটা মজুরি না হলে নয়। ফলে এই দুটো অনুযায়ী কিন্তু আমাদের শ্রম আইনটা নাই। 3 নম্বর হচ্ছে, আমাদের ট্রেড ইউনিয়ন করার ক্ষেত্রে বলা আছে যে আগে 20% শ্রমিককে সদস্য করলে ট্রেড ইউনিয়ন করা যাবে, এখন সেটাকে 15% করা হয়েছে। কিন্তু শ্রম আইনের 26 নম্বর ধারায় আছে, কোনো কর্তৃপক্ষ যদি কখনো মনে করেন কাউকে ছাঁটাই করবেন, সাথে সাথে তিনি ছাঁটাই করে দিতে পারবেন। আবার শ্রম আইনের 180 ধারায় বলা আছে, যদি কেউ স্থায়ী শ্রমিক না হয় তাহলে সে ট্রেড ইউনিয়নের কর্মকর্তা হতে পারবে না। ফলে কেউ যদি ট্রেড ইউনিয়ন করতে চায় আর মালিক পক্ষ তাকে যদি টার্গেট করে যে ও তো ট্রেড ইউনিয়ন করতে চাইছে, ওকে আমি ছাঁটাই করে দিলাম, ছাঁটাই করে দেওয়ার পর সে তো স্থায়ী শ্রমিক না, ফলে আর ট্রেড ইউনিয়ন করতে পারবে না। যে কারণে ট্রেড ইউনিয়ন করার ক্ষেত্রে এই দুটো আইন একটা আর একটার সঙ্গে মিলে তার একটা প্রচণ্ড বাধা তৈরি করে রেখেছে।
রাষ্ট্রের উচিত ছিল এই আইনগুলোকে সংশোধন করা। রাষ্ট্রের মধ্যে একটা রাষ্ট্র তৈরি হয়েছে। আমাদের বাংলাদেশে 8টা ইপিজেড আছে, সেখানে কোনো শ্রম আইন কার্যকর নেই। তাহলে আমাদের দেশে 550 মতো প্রতিষ্ঠান, বিদেশি প্রতিষ্ঠান, দেশি বিদেশি প্রতিষ্ঠান, তারা আমাদের শ্রমশক্তিকে কাজে লাগাচ্ছে, শোষণ করছে, কম মজুরিতে কাজ করাচ্ছে। রাষ্ট্র বরং ব্যবস্থা করে দিয়েছে ওখানে যেন কোনো আন্দোলন না হয়, ওখানে যেন কোনো ধরনের ট্রেড ইউনিয়ন না থাকে। এখন আবার নতুন যে 100টা স্পেশাল ইকোনমিক জোন হবে, সেখানেও একই ঘটনা ঘটবে। ফলে রাষ্ট্র তো সহায়তা শ্রমিকদের করছেই না, বরঞ্চ রাষ্ট্র অনেকটা ঢলে পড়ছে মালিকদের দিকে, যে কারণে একটা ইমব্যালেন্স তৈরি হয়েছে। রাষ্ট্র অন্তত একটা নিরপেক্ষ জায়গায় যদি থাকতো, মালিক এবং শ্রমিকের মাঝখানে রাষ্ট্র থাকতো, তা না হয়ে রাষ্ট্র ক্রমাগত মালিকদের পক্ষে চলে এসছে। এবং সর্বশেষ এবারের ইলেকশনে, যে ইলেকশনটা হোক, আমরা পছন্দ করি বা না করি, সেই ইলেকশনে তো 300টা আসনের মধ্যে 198 জনই তো ব্যবসায়ী এবং কোটিপতি। ফলে তারা যখন পার্লামেন্টে ল মেকার হয়ে যায়, বলে আইন তো তাদের পক্ষেই যায়। সেই কারণে আমাদের আইনগত অধিকারটা এত সীমিত। আর একটা কথা বলি যে কর্মক্ষেত্রে আহত হলে, নিহত হলে তো অনেক সময় মনে হয় বেঁচে যায়, আহত হলে সারা জীবন সে যে পঙ্গুত্বের বোঝা বহন করে, যে পরিবারের দায়িত্ব পালন করবার জন্য কাজ করতে এসেছিল, সেই পরিবারের কাছে সে বোঝা এবং সমাজের কাছে বিড়ম্বনা হয়ে যায়। আমাদের এখানে এখনও আহত শ্রমিকদের পুনর্বাসনের বিষয়টা আইনে অন্তর্ভুক্তই হয় নাই। আমরা একটা এমপ্লয়মেন্ট ইনজুরি ইন্স্যুরেন্সের জন্য আন্দোলন করছি। পৃথিবীর অনেক দেশ, এমনকি বাংলাদেশের চেয়ে মাথাপিছু আয় অনেক কম, সেই কম্বোডিয়া, সেখানেও এটা আছে যে কোনো শ্রমিক যদি কর্মক্ষেত্রে আহত হয়, তার দায়িত্ব একটা সেন্ট্রাল সোশ্যাল ফান্ডের মাধ্যমে মানে নেওয়া হবে। বাংলাদেশে এখন এটা বাস্তবায়ন হয়নি। আর একটা বিষয় বলা হয়েছে, আমাদের বেকারত্ব, এটা বলে একটু আমার এই অংশটা শেষ করি। বাংলাদেশে বেকারের হার তারা দেখায়। আমাদের ভোটারের সংখ্যা হচ্ছে 11 কোটি, জনসংখ্যা 17 কোটি, কর্মক্ষম মানুষের সংখ্যা বললো তারা 7 কোটি 36 লক্ষ। তাহলে 7 কোটি 36 লক্ষ থেকে 11 কোটি, মাঝখানে যে 4 কোটি, তারা তো ভোট দেওয়ার সক্ষম মানুষ। তাহলে তারা কি মানে কাজে আছে? আইন হিসাব অনুযায়ী তারা কাজে নাই। তারপরেও তারা বলছে যে এদেরকে বেকার বলা হবে না। কেন? কোনো একজন মানুষ যদি সপ্তাহে 1 ঘন্টাও কাজ করেন, তাহলে তাকে আর বেকার বলা যাবে না। আচ্ছা, বাংলাদেশে এমন কোনো খাত আছে যেখানে 1 ঘন্টা কাজ করলে সারা সপ্তাহ চলার মতন মজুরি পাওয়া যায়? কিন্তু কোথাও যদি সে 1 ঘন্টাও কাজ করে, তখন তো তার নামটা বেকারের খাতা থেকে চলে গেল। রতন, বাস্তবতা তো পুরোই ভিন্ন। আমরা যেমনটি জানি যে মূল্যস্ফীতির চাপে সবাই কিন্তু কম বেশি কষ্ট করছে, আর সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছে শ্রমজীবীরা। তাদের দেখা যাচ্ছে দুবেলা দুমুঠো খাওয়াই যেন মুশকিল হয়ে পড়েছে। সেই জন্য এবার একটা গুরুত্বপূর্ণ দাবি উঠেছে, একটা বাজার দরের সঙ্গে সঙ্গতিপূর্ণ মজুরি চাই, দ্বিতীয়ত হচ্ছে অন্তর্বর্তীকালীন সময়ে শ্রমিকদের জন্য রেশন চাই। এই দাবিটা উঠেছে। আমাদের আর্মি, আমাদের বর্ডার গার্ড, আমাদের পুলিশ, যারা দেশটাকে রক্ষা করবেন বলেন, তাদের জন্য রেশনের ব্যবস্থা আছে, তাদের বেতন আছে, তাদের গ্র্যাচুইটি আছে, তাদের প্রভিডেন্ট ফান্ড আছে, তাদের রিটায়ারমেন্ট বেনিফিট পেনশন আছে, তারপরে তাদের একটা রেশন আছে। আর যে শ্রমিকের শ্রমে কারখানার চাকা ঘোরে, বিদ্যুৎ কেন্দ্র চলে, আমাদের টেলিভিশন সেন্টার চলে, তাদের জন্য কোনো রেশনের ব্যবস্থা নেই। আমরা এই জন্য বলেছিলাম যে শ্রমিকদের জন্য, তাদের সীমিত আয়ে যেহেতু সংসার চালানোটা কঠিন, শ্রমিকদের জন্য রেশনের ব্যবস্থাটা করতে হবে। তাদের হাসপাতালে চিকিৎসার জন্য প্রত্যেকটা শিল্পাঞ্চলে হাসপাতালের ব্যবস্থা করতে হবে। এমনকি যে মারা সন্তান নিয়ে কারখানায় যান, তার মাদের জন্য প্রতিটা শিল্পাঞ্চলে মানে যেটা বলে যে ডে কেয়ার সেন্টার, যাতে তিনি নিরাপদে তার সন্তানকে রেখে কারখানায় কাজ করে যাওয়ার সময় সন্তানকে নিয়ে যেতে পারেন। কারণ মাকে তো একই সঙ্গে দুটো কাজ করতে হয়, কারখানার দায়িত্ব এবং পরিবারের দায়িত্ব দুটো পালন করতে হয়। এই দুটো কখনো কখনো এমন পরস্পর বিরোধী হয়ে যায়, হয় মাকে পরিবার ছাড়তে হয়, না হলে কাজ ছাড়তে হয়। কাজ ছাড়লে সে পরিবারের জন্য বোঝা হয়ে যায়। সেই জায়গায় আমরা বলেছিলাম যে একটা উইমেন ফ্রেন্ডলি ওয়ার্কিং কন্ডিশন যদি তৈরি করতে হয়, তাহলে শিশু যত্ন কেন্দ্রের সংখ্যা বাড়াতে হবে এবং এটা রাষ্ট্রীয় দায়িত্বে এটা তৈরি করতে হবে। আর একটা বিষয় যেটা হয়েছে, আউটসোর্সিংয়ের নামে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, যে কোনো স্থায়ী কাজ বলতে কিছু থাকছে না, সবাইকে আউটসোর্স, 1 বছরের কন্ট্রাক্ট। তো 1 বছরের কন্ট্রাক্টে কাজ করলে সে আর ট্রেড ইউনিয়ন করবে কি, সে আর অধিকার করবেন? আগামী বছরে অনেকে প্রতারিত হচ্ছে, এমন তথ্য কিন্তু আছে, প্রতারিত হচ্ছে, এবং এর পরের বছর তার কাজ থাকবে কিনা তার তো কোনো গ্যারান্টি নাই। ফলে কাজ করতে আসে জীবনটাকে উন্নত করার জন্য, কিন্তু কাজেরই কোনো নিশ্চয়তা নাই, কাজের কোনো সিকিউরিটি নাই। লাইফ লং জব সিকিউরিটি বলতে যে কথা, একসময় পরাধীন আমলেও আমাদের পূর্বপুরুষরা চাকরিতে ঢুকলে তারা চিন্তা করতেন চাকরিটা শেষ হওয়ার পরে গ্রামে গিয়ে বাড়িতে এই কাজ করবেন। এখন সে দুশ্চিন্তা থাকে আগামী বছর চাকরি থাকবে কিনা, কিংবা কালকেও চাকরিটা থাকবে কিনা। এই দুশ্চিন্তায় কিন্তু আমাদের শ্রমিকরা জীবন প্রতিটা দিন কাটায়। ফলে সামগ্রিকভাবে যদি বলি যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স, কাজের সঙ্গে জীবনের যে ভারসাম্য, এটা প্রতি পদে পদে এখন লঙ্ঘিত হচ্ছে।
ওই ভারসাম্য কবে আসবে সেটিও কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে আপনাকে সাইফুল ইসলাম মোয়াজ্জেম। যে প্রশ্নটি আপনার কাছে ছিল যে প্রতি বছর তো ঘুরে ঘুরে মে দিবস আসে, কিন্তু শ্রমিকদের ভাগ্য কতটা বদল হয়? জি, আপনাকে ধন্যবাদ। যেটি আপনি জানতে চেয়েছেন, প্রতি বছর প্রতি যুগেই আমরা এই দিবসটি পালন করি এবং 80টি দেশের সাথে আমাদের এই দেশেও এটি রাষ্ট্রীয়ভাবে ছুটি ঘোষণার মাধ্যমে পালন করা হয়। আজকে যেই জীবনযাত্রার মান অথবা তাদের যে অধিকার এবং ন্যায্যতার বিষয়ে কতটুকু পরিবর্তন আসলো, এই জায়গায় যদি বলি তাহলে দৃশ্যমান কোনো পরিবর্তন আমরা সেভাবে দেখিনি। কিছু কিছু ঘটনার কেন্দ্র করে হয়তো কিছু কিছু সেক্টরে, সেটি গার্মেন্টস সেক্টরে হয়েছে, কোনো একটি দুর্ঘটনার সূত্র ধরে কিন্তু কিছু কিছু পরিবর্তন আসছে। কিন্তু স্বাভাবিকভাবে সেটি মালিক পক্ষই বলেন, রাষ্ট্র বলেন, এটির যে একটি ভবিষ্যৎ পরিকল্পনার মাধ্যমে তাদের যে মানবাধিকার নিশ্চিত করার জন্য যে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যে এটিকে সামনের দিকে নিয়ে যাওয়া, সেরকম বড় কোনো কিছু আমার চোখে মোটা দাগে পড়ে না। আরেকটি বিষয় যেটি ভাই বললেন যে এখানে যেই বেকারত্বের যে একটি অংশ উনি প্রায় 4 কোটির মতো একটি ফিগার নিয়ে আসছেন, সেটিকে আবার করা হয়েছে, ইঙ্গিত করা হয়েছে যে 1 ঘন্টা কাজ করলেও তিনি বেকার হিসাবে উনি বিবেচিত হবেন না। আজকে দেখুন যে উনি এটি বলতে গিয়ে যেটি বললেন যে এই খাতায় ওনার নাম আর থাকবে না, বেকারের খাতায়। আসলে এই পরিসংখ্যান যারা করেছে অথবা এই পরিসংখ্যানের যারা ধারক বাহক, তাদের তো পাতায় পাতায় সমস্যা আছে। আজকে এই বাংলাদেশটাকে যদি সত্যিকার অর্থে যদি আগামী প্রজন্মের জন্য যদি একটি সুখী সমৃদ্ধ দেশ হিসেবে যদি আমরা যদি সেটিকে রূপান্তর করতে চাই এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য যদি একটি ভালো দেশ যদি আমরা রেখে যেতে চাই, তাহলে আজকে এখানে যেটি শ্রমিকের কথা বলা হয়, এটি আমরা কিন্তু শ্রমিক বলতেই কেন জানি আমরা একটু যারা আমাদেরকে অনেক বেশি শ্রমে গ্রামে যারা আমাদেরকে সার্ভিস দেয় আমরা তাদেরকে ইঙ্গিত করি। বিষয়টি কিন্তু সেভাবে নয়। এখানে একেবারে কর্পোরেট লেভেল থেকে শুরু করে সেই একটি প্রান্তিক দোকানে যিনি কাজ করছেন তাকেও কিন্তু আমরা এই আওতায় নিয়ে আসতে হয়। তো সেই ক্ষেত্রে আমি যেটি মনে করি যে এই পরিবর্তনের জায়গায় দৃশ্যমান মানে বলার মতো তেমন দুলান আমার জানা মতে নেই। তবে সেটি আমি মনে করি যে এইভাবে খুব বেশি দিন আর যাওয়ার মতো সুযোগ নেই। এটিকে আমাদের অবশ্যই রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে হবে। ভাই অনেকগুলি পরিসংখ্যানের মাধ্যমে এবং চমৎকার কিছু যুক্তির মাধ্যমে যে কথাগুলি বলেছেন, এটি কিন্তু রাজনীতির বাইরের ইস্যু। আজকে এই শ্রমিকের মধ্যে কিন্তু সকল ধর্মের, সকল বর্ণের, সকল গোত্রের এবং সকল দলের সকলেই কিন্তু এখানে আছে। অতএব এটি একটি কমপ্লিট একটি রাষ্ট্রের কল্যাণকে ইঙ্গিত করে আজকের এই বিষয়টি। সেই ক্ষেত্রে আমরা এই বাংলাদেশকে যেহেতু একটি যুদ্ধের মাধ্যমে পেয়েছি, 30 লক্ষ শহীদের সেই রক্তের বিনিময়ে অর্জিত কেনা এই বাংলাদেশকে পেয়েছি, সেই বাংলাদেশে আমরা যেটি মনে করি আজকে যারা শ্রম দিচ্ছে, ঘাম জড়াচ্ছে, আজকে দেখেন আজকে যে তাপমাত্রায় আমরা এসি রুমে বসে অনেকটা অস্বস্তি ফিল করছি, সেখানে কিন্তু রুটি এবং রুজির তাগিদে প্রত্যেকেই কিন্তু যার যার স্ব কাজগুলি কিন্তু তারা করছেন। এখানে কিন্তু কোনো জায়গা থেকে বলা হয়নি যে আজকে তোমরা অফিস 2 ঘন্টা পরে করলেও হবে, আজকে বিকালের পরে চলে গেলেও হবে। প্রত্যেকটা জায়গায় কিন্তু তার যে উৎপাদন, তার যে বাজারের যে চাহিদা, সেটিকে নিশ্চিত করার জন্য শ্রমিককে কিন্তু তার হাজিরা ঠিকই দিতে হচ্ছে। এবং আজকের যে মে দিবস, আজকে যদি সার্বিকভাবে আপনি দেখেন যে ঢাকা শহরে হয়তো একটি বন্ধের দিনের আমেজই কিন্তু আছে, তারপরে আমরা বলতে পারবো না যে শতভাগ এখানে কর্ম বন্ধ আছে। তার মানে একটি পক্ষ তার প্রয়োজনে যেমন প্রতিষ্ঠান খোলা রাখছেন, আরেকটা পক্ষ কিন্তু সেই তার যে রুটি রুজির যেই সংস্থান হচ্ছে, যে তার কর্মের মাধ্যমে সেটি নিশ্চিত হচ্ছে, সেটিকে কিন্তু টিকিয়ে রাখার জন্য এখানে তিনি হাজির হচ্ছেন। তার পক্ষে মে দিবস কি, শ্রমিক দিবস কি, 1886 সালেই বা কী ঘটনা ঘটেছিল, অথবা আজকে এই 2086 সালে কোথায় যাবে আমাদের এই বাংলাদেশ, এই বিষয়টা ভাবার মতো 5 মিনিট সময় তার নাই। তার প্রতি 5 সেকেন্ড ভাবতে হচ্ছে তার নিজেকে নিয়ে। সেই জায়গায় আজকে আমি যেটি মনে করি যে আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে অবশ্যই ভাবতে হবে। কারণ যেটি আমরা যখন বিরতির সময় বলতেছিলাম যে আমাদের বাঙালি জাতির মধ্যে একটি বিষয় কিন্তু আছে যে অনেক দেশে যেটি প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে যেটিকে অর্জন করতে হয়, আমাদের বাংলাদেশের কিন্তু অনেক প্রান্তিক পর্যায় থেকে শুরু করে শহর পর্যন্ত, আজকে যদি সেই কুটির শিল্পের দিকে যান, আজকে যদি হস্তশিল্পের দিকে যান, নারী উদ্যোক্তারা যে সমস্ত প্রোডাক্ট তারা বাসা বাড়িতে তৈরি করে এটিকে যেভাবে বাজারে নিয়ে আসছেন, তাদের জায়গায় যদি যান, অনেকেই কিন্তু একজনের কাছ থেকে আরেকজনের দেখে অথবা কিছুটা ইঙ্গিত পেয়ে
অথবা কোনো না কোনোভাবে ইউটিউব ফেসবুক দেখেও কিন্তু অনেকে অনেক কিছুই তৈরি করতে পারছেন, তাহলে সেই জায়গায় কিন্তু একটি ভালো বাজার ব্যবস্থাপনার মাধ্যমে এবং সত্যিকার অর্থে এই যে 4 কোটি মানুষ যারা আজকে কর্মের বাইরে আছে তাদের যেই বিষয়টি সেটি কিন্তু যারা কর্মক্ষেত্রে আছে তাদের উপরে লুট পড়ছে। এবং পৃথিবীর মধ্যে বাংলাদেশ এমন একটি মানে পরিবার কেন্দ্রিক দেশ যেখানে একজনের উপার্জনের মাধ্যমে 5 জন মানুষও কিন্তু তার জীবিকা নির্বাহ করছে। অতএব একজন মানুষ কিন্তু পরিবার, আমরা যেটি হয় যে অনেক সময় কাউকে যতক্ষণ আমরা স্বাভাবিক মৃত্যুতে অথবা অস্বাভাবিকভাবে যদি হারাই তখন কিন্তু বলা হয় যে পরিবারের হালকে ধরবে। তার মানে সে কিন্তু শুধু তাকে নিয়ে চলে নাই, তার চলতে হচ্ছে একটি পরিবারকে নিয়ে, যেটি পৃথিবীর অনেক দেশে যার চলাটা সেই চলে, দায়িত্ব নিতে হয় না। তাহলে আমাদের সেই জায়গাগুলিকে অনেক বেশি ভাবতে হবে। ভিশন স্মার্ট টিভি নিবেদিত দেশ সন্ধানের পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন ভিশন স্মার্ট টিভি নিবেদিত দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব রাজিকুজ্জামান রতন, এবার একটু উপজেলা নির্বাচন প্রসঙ্গে আসতে চাই। আমরা জানি যে আগামী 8 মে প্রথম ধাপের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং উপজেলা নির্বাচন কিন্তু এবার উদ্বেগ উৎকণ্ঠা অনেকাংশেই বাড়িয়ে দিয়েছে। জাতীয় নির্বাচনের মাত্র 4 মাস পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন এবং বলাই যায় বড় দুই দলই যদিও ভিন্ন ভিন্ন উপায়ে তারা অস্বস্তি পড়েছে। আপনার পর্যবেক্ষণ? এর আগে একটু সামান্য জিনিস যুক্ত করে দিতে চাই যে একটা দেশ যখন বিবেচনা করি তখন আমরা বিবেচনা করি সে দেশের জনগোষ্ঠী কেমন আছে, জনগোষ্ঠীর মধ্যে শ্রমজীবী মানুষরা কেমন আছে। শ্রমজীবী মানুষের যদি 7 কোটি 36 লক্ষ শ্রমজীবী মানুষের জীবনে ট্রেড ইউনিয়ন রাইট না থাকে, তার গণতান্ত্রিক অধিকারটা যদি না থাকে, তাহলে দেশে গণতন্ত্রের চর্চাটা কেমন করে হবে? তার প্রভাব আমরা দেখছি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচন নাই, ফলে ওখানে গণতন্ত্রের চর্চা নাই। শিল্পাঞ্চলে নাই। আবার আমরা কৃষকদের মধ্যে সংগঠিত হওয়ার কোনো সুযোগ নাই, ফলে দেশে গণতন্ত্রের চর্চাটা কেমন করে হবে? যে কারণে একটার সঙ্গে আরেকটা এমনভাবে যুক্ত হয়ে আছে যে যখন নির্বাচন আসে তখন নির্বাচনটা হয়ে যায় মনে হয় টাকাওয়ালাদের একটা মহোৎসবের ব্যাপার। একটা সময় নির্বাচন ছিল বাংলাদেশের সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব, কারণ ধর্মীয় উৎসবে বিশেষ ধর্মের মানুষরাই এটা পালন করতেন। কিন্তু এই নির্বাচনে যে কেউ যে কারোর সঙ্গে কথা বলতে পারতেন, যে কারোর বাসায় যেতে পারতেন, যে কারোর সঙ্গে মত বিনিময় করতে পারতেন। ফলে বাংলাদেশের যতগুলো অসাম্প্রদায়িক আয়োজন ছিল তার মধ্যে একটা পয়লা বৈশাখ আর দ্বিতীয়টা ছিল এই নির্বাচন। সেই নির্বাচনটা যখন টাকার খেলায় পর্যবসিত হয়ে গেল, নির্বাচনের ফলে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে যখন সম্পদ বৃদ্ধির একটা নতুন রাস্তা খুলে গেল, তখন ক্ষমতা এবং সম্পদ এ দুটো হাত ধরাধরি করে বাড়তে শুরু করলো। ফলে সম্পদ যখন বাড়ে অন্যকে যখন সম্পদহীন করে ফেলে, ক্ষমতাও যখন বাড়ে তখন অন্যদেরকে ক্ষমতাহীন করে ফেলে। তার দুটোর প্রভাব কিন্তু আমরা এই নির্বাচনগুলোতে দেখছি। কখনো প্রতিপক্ষকে দমন করো, কখনো কখনো নিজের দলের মধ্যেও যদি কেউ প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে চায় তাকেও দমন করো। তার প্রভাব আমরা নির্বাচনগুলোতে দেখছি। প্রথমত নির্বাচনের সবচেয়ে বড় সমস্যা এবার তৈরি হলো যে উপজেলা নির্বাচন করতে গেলে জামানতের টাকাটার পরিমাণ বাড়িয়ে 1 লক্ষ টাকা করা হলো। আচ্ছা, নির্বাচন কি কোনো বিনিয়োগ? নির্বাচন কি কোনো ব্যবসা? তাহলে 1 লক্ষ টাকা দিয়ে জামানতের কিনতে হবে কেন, নমিনেশন পেপার কিনতে হবে কেন? ফলে প্রথমেই তার এসেন্সটা এরকম হলো যে টাকাওয়ালাদের জন্য এখানে বলা আছে না যে প্রবেশ নিষেধ। কার জন্য প্রবেশ নিষেধ? একজন স্কুল শিক্ষক প্রবেশ করতে পারবেন না, একজন কৃষক প্রবেশ করতে পারবেন না, একজন সাধারণ মানুষ প্রবেশ করতে পারবেন না, কিংবা যে কেউ একটু সমাজের জন্য কিছু করতে চাইবেন প্রবেশ করতে পারবেন না, বলবে টাকা আছে। যেমন টাকা থাকলে ভালো চিকিৎসা পাওয়া যাবে, টাকা থাকলে ভালো শিক্ষা কেনা যাবে, টাকা থাকলে ভালো ফ্ল্যাট কেনা যাবে, তেমনি টাকা থাকলে একটা নমিনেশনও কেনা যাবে। তো এইরকম করে টাকাওয়ালাদের ব্যবসার বিষয় পরিণত করেছে। যে কারণে আজকে দেখুন ক্ষমতায় যারা আছে তারাও আর নিয়ন্ত্রণ করতে পারছেন না। কারণ যে দেখছে যে পার্লামেন্ট মেম্বার যার দায়িত্ব ছিল আইন প্রণয়ন করার কথা, সেখানে আইন প্রণয়নের জন্য তারা কতটুকু সময় ব্যয় করেন আর সম্পদ বৃদ্ধির জন্য কতটুকু সময় ব্যয় হয়, এটা যদি দেখি তাহলে দেখব নির্বাচনের আগে হলফনামায় সম্পদের পরিমাণ কি থাকে, 5 বছর পরে সম্পদের পরিমাণ কত গুণ বেড়ে যায়। এইটা যখন কেউ দেখে তখন কি উপজেলা চেয়ারম্যানের তার ইচ্ছা হবে না যে তিনিও সম্পদ বৃদ্ধির এরকম একটা স্বর্ণ চাবির সন্ধান পাবেন? ফলে তিনিও সেটা করতে চান। ফলে সেক্ষেত্রে এমপি সাহেব আবার মনে করবেন তারই যদি কাছের লোক আবার উপজেলা চেয়ারম্যান হন এবং তারই পাশের লোক যদি আবার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হন, তাহলে তার ক্ষমতার বলয়টা সুরক্ষিত থাকবে। যে কারণে এখন চেষ্টা করেও এমপিদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, তাদের আত্মীয় কিংবা তার পছন্দের লোকদেরকে নমিনেশন দেওয়া থাকে। ফলে পুরো বিষয়টা দাঁড়ালো জনগণের মতামত নয়,
ক্ষমতাকে সংহত করা এবং কুক্ষিতগত করার একটা প্রচেষ্টা। ফলে এর মধ্য দিয়ে সবার আগে নিহত হলো গণতান্ত্রিক চেতনা, আর এখানে প্রতিষ্ঠিত হলো অর্থ এবং ক্ষমতার একটা নতুন রাজত্ব। ফলে আমরা এই জন্য মনে করি উপজেলা নির্বাচন সেটা গণতন্ত্রকে তো সংহত করছেই না, বরঞ্চ গণতন্ত্রের ক্ষেত্রে একটা নতুন সংকট তৈরি করলো। নির্বাচন একটা গণতান্ত্রিক ব্যবস্থার অঙ্গ ছিল, এখন নির্বাচন গণতন্ত্রহীন একটা নমিনেশনের বিষয় ছিল, এখন সেটা হলো কর্তৃত্ব এবং ক্ষমতা প্রতিষ্ঠার এক একটা করে নতুন নতুন ছোট ছোট, আগে যেমন জায়গিরদাররা জায়গির দান করা হতো জায়গিরদারকে, এখন এক একজনকে এক একটা এলাকা দান করে ফেলা হবে, তিনি এই এলাকার সর্বেসর্বা হয়ে উঠবে। যদি এই পরিস্থিতি চলতে থাকে একটা সময় যে কি জনগণ নির্বাচন বিমুখ হয়ে উঠবে? ইতিমধ্যেই জনগণ যে নির্বাচন কতটা বিমুখ হয়েছে আমরা জাতীয় সংসদ নির্বাচনের সময় দেখেছি, যে শুধুমাত্র নির্বাচনে যেন জনগণ ভোট কেন্দ্রে আসে এই জন্য স্বতন্ত্র সদস্যদেরকেও সেখানে নির্বাচনে বাধা দেওয়া হলো না, যে তবুও মানুষ একটু ভোট কেন্দ্রে আসুক। এরপরেও তো যদি ধরি নির্বাচন কমিশনের কথাটাই ঠিক, 41% ভোট দিতে গিয়েছে, তার মানে সেখানে তো 59% মানুষ তো ভোট দিতে যায়নি, একটা বড় অংশ যায়নি। তার ফলে যে দেশে নির্বাচনটা একটা উৎসবের মতো করে বিবেচনা করা হতো, সে দেশে মানুষ কিন্তু ভোট কেন্দ্র থেকে তাদের মুখটা ফিরিয়ে নিয়েছে। এবং সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়েছে, একটা শিক্ষিত মধ্যবিত্তরা ছিল বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, সমস্ত কিছুর প্রাণ। সেই শিক্ষিত এবং মধ্যবিত্তরা মনে করছেন এদেশে থাকাটা আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। তারা তাদের সন্তানদের ভবিষ্যৎ দেখতে চান দেশের বাইরে, আর যেটা এই ধরনের নির্বাচনী প্রক্রিয়া থেকে তারা নির্বাচনে গিয়ে হাঙ্গামার মধ্যে পড়ে কী লাভ। ফলে তারা নির্বাচনের দিন হয়তো বাসায় বসে ছুটি কাটান, ভোটটা দিতে যান না। এর ফলে কি দাঁড়ালো, যে যাদের মতামত দেওয়ার সক্ষমতা আছে তারা মতামত দিচ্ছেন না, আর যাদের টাকা আছে তারা দরিদ্র মানুষের দারিদ্র্যের সুযোগে তাদেরকে ভোটের দিনমজুরে পরিণত করে ফেলছেন। যে আমার জন্য অমুক ভাই এগিয়ে চলো, এই স্লোগান দিলে দিনে 1000 টাকা পাবে। সে মনে করলো কাজ করলে দিনে 500 টাকা পাওয়া যায়, ভোটের সময় আমি এই কাজটা করলে হয়তো। জনাব রাজিকুজ্জামান রতন, জনগণের মাঝে কি মনোভাব তৈরি হচ্ছে যে তাদের মতামতে আসলে তেমন কোনো পরিবর্তন আসছে না? এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর বিষয়। হতাশার চাইতে বড় বিপদ মানুষের আর নেই। একটা মানুষ যখন আশাবাদী থাকে, তার শক্তি কম থাকলেও সে লড়তে থাকে, কিন্তু মানুষ যখন হতাশ হয়ে যায়, যখন বলে যে আর পথ দেখছি না, যখন সে বলতে থাকে যে এভাবে আর চলতে পারে না, তখন বুঝতে হবে একটা জাতির জীবনে একটা দুর্যোগ নেমে আসছে। আমাদের সাধারণ মানুষের মধ্যেও কিন্তু মাঝে মাঝে এই ধরনের একটা অবসাদগ্রস্ততা আমরা খেয়াল করছি, যে কিছু হবে না। যেমন দেখুন কালকেই জ্বালানি তেলের দামটা, যে ডিজেলের দাম, পেট্রোল বাড়িয়ে দেওয়া হলো, মানুষ কি মনে করবে? আচ্ছা, আমাদের দেশের নিয়ম অনুযায়ী কিন্তু পেট্রোল এবং অকটেন আমাদের আমদানি করতে হয় না, এটা হলো অপরিশোধিত তেল যখন আমরা পরিশোধন করি তখন বাই প্রোডাক্ট হিসেবে পেট্রোল এবং অকটেন পাওয়া যায়, তার দাম তাহলে বাড়াতে হচ্ছে কেন? অথবা এই যে বড় মৌসুমে এখন শেষ পর্যায়ে বৃষ্টি হচ্ছে না, প্রচণ্ড গরম, খরা, ফলে জমিতে সেচ দিতে হচ্ছে বেশি, সেচ দেওয়ার জন্য তার তেল লাগছে, এই সময় আমি তেলের দামটা বাড়িয়ে দিতে পারি? তাহলে কোনো কিছুরই তোয়াক্কা করছে না। এই যে একটা তোয়াক্কা না করার মানসিকতা ক্ষমতায় যারা থাকে তাদের যদি তৈরি হয়, তাহলে বাকিদের মধ্যে একটা অসহায় আত্মসমর্পণ, অথবা কখনো কখনো ভিতরে ভিতরে একটা ক্ষোভের উদ্গীরণ। ফলে অসহায় আত্মসমর্পণ বেশি দিন থাকবে না, এর একটা ক্ষোভের উদ্গীরণ হবে, এবং সেটা কিন্তু সাধারণ যে সামাজিক শৃঙ্খলা সেটাকেও হয়তো ভেঙে ফেলবে। ফলে একটা ভবিষ্যৎ অশনি সংকেত আমরা এর মধ্যে দেখছি। আপাত নিষ্ক্রিয়তার অন্তরালে ভবিষ্যতে একটা বিস্ফোরণের ক্ষেত্র দীর্ঘমেয়াদী একটা সমস্যা তৈরি করছে। ধন্যবাদ জানাচ্ছি জনাব রাজিকুজ্জামান রতন। সাইফুল ইসলাম মোয়াজ্জেম, উপজেলা নির্বাচন নিয়ে আপনার কাছেও আসতে চাই, একটু জানতে চাই যে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু এ বিষয়টি একেবারেই দৃশ্যমান যে তৃণমূলের নিয়ন্ত্রণ এখন রাজনৈতিক দলগুলোর হাতে নেই। তাহলে কি রাজনৈতিক দলগুলোর দলীয় শৃঙ্খলা অনেকাংশে ভেঙে পড়েছে? জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেটি জানতে চেয়েছেন এটি সারা দেশব্যাপী এখন একটি চরম বাস্তবতা। কারণ আমাদের যদি 8 তারিখে আমাদের প্রথম ফেজের নির্বাচন হচ্ছে, কিন্তু নির্বাচনী আমেজ কিন্তু সারা দেশব্যাপী বিরাজমান। আজকে যেটি হয়েছে যে একটি সময় কিন্তু এই উপজেলা নির্বাচনে দলীয় মনোনয়ন, প্রতীক এগুলির প্রসঙ্গ ছিল না। এটিকে অতিমাত্রায় নিয়ন্ত্রিত করার জন্যেই কিন্তু ওই আয়োজনটি করা হয়েছিল। আজকে যখন এটিকে ঊর্ধ্ব করা হয়েছে তখন কিন্তু এটি আবার ব্যাপকভাবে নিয়ন্ত্রণহীন হয়েছে। বিষয়টি এমন জায়গায় গিয়েছে যে এখন শীর্ষ পর্যায় থেকে বলা লাগছে এমপি মন্ত্রীদেরকে যে তাদের আত্মীয় স্বজন তারা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য। কিন্তু এই সিদ্ধান্তকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? কারণ আমরা জাতীয় নির্বাচনেই তো দেখেছি যে স্বতন্ত্রদের জন্য উন্মুক্ত ব্যবস্থা ছিল, এখন আবার বলা হচ্ছে
এমপি মন্ত্রীর স্বজনরা যেন নির্বাচন থেকে সরে যায়, বিষয়টি সাংঘর্ষিক কিনা? যে এটির একটি কথা কিন্তু ভাই বলে গেছেন যে ওখানে তাদেরকে আহ্বান করা হয়েছে, সে প্রার্থী আহ্বানের সাথে সাথে ভোটারকেও আহ্বান করার একটি ইঙ্গিত কিন্তু এখানে ছিল। আজকে যেটি হয়েছে যে বিভিন্ন জায়গায়, যদি আমি আমার উপজেলায় বলি, 16 জন মানুষ প্রার্থী হয়েছে 3টি পদে। অতএব এই 16 জন প্রার্থীর মধ্যে তারা যদি চিন্তা করে অথবা তাদের যারা কর্মী সমর্থক আছে তারা কিন্তু ব্যাপক ভোটার উপস্থিতি তৈরি করবে, এখানে উপস্থিত করবে। পাশাপাশি এটিও কিন্তু দাঁড়াচ্ছে যে এখানে 16 জন মানুষ, তার মধ্যে কিন্তু আমি যদি যতটুকু জানি যে 2-1 জন বাদে বাকি সকলেই একই মতাদর্শের, একই দলের লোক, তাহলে এখানে কেন সেই সংখ্যাকে কমানো গেল না? আজকে এটিকে কমানো যাবে না, কারণ সব কিছুর পরে এখানে কিন্তু নানাবিধ যুক্তি আসছে। একজন বলতেছে যে আমার ভাই এমপি, আমি রাজনীতি করেছি, তার মানে কি আমার রাজনীতির ক্যারিয়ার কি আমি ধরে রাখবো না? আরেকজনের সেই বিষয়টা আছে। ভাই যেটি বলেছেন যে একজন সংসদ সদস্যের সাংবিধানিকভাবে মূল দায়িত্ব আইন প্রণয়ন করা। আজকে কিন্তু এই বাংলাদেশের এই 53 বছরের যেই ইতিহাস, সেখানে কিন্তু বহু আইন প্রণয়ন হয়েছে, বহু আইন প্রণেতারা এই সংসদে ঢুকেছে। আইনের প্রণয়ন বড় বিষয় নয়, আইনের প্রয়োগ কিন্তু অনেক বেশি জরুরি। আজকে যেটি হয়েছে যে আইনের প্রণয়ন থেকে আইনের প্রয়োগের জায়গায় যখন ঢিলেমি হয়েছে, সেই জায়গায় কিন্তু ক্ষমতার প্রয়োগ অতিমাত্রায় কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময়। আজকে যেটি হয়েছে যে অনেক প্রার্থী হওয়ার পিছনে আরও একটি কারণও আছে। উপজেলা পরিষদ বাংলাদেশের 300 নির্বাচনী আসনের মধ্যে আমাদের যে 495টি উপজেলা আছে, তার কিন্তু অধিকাংশগুলি একই সীমানার মধ্যে একজন এমপি এবং একজন উপজেলা চেয়ারম্যান। এইখানে কিন্তু বেশ কিছু বিষয় রয়ে গেছে। পারস্পরিক দ্বন্দ্বের বিষয় যেমন রয়ে গেছে, পারস্পরিক সম্প্রীতির বিষয় রয়ে গেছে। এখন স্বাভাবিকভাবে এইখানে কিন্তু কিছু কিছু জায়গায় যেমন বিরাগভাজন হচ্ছেন। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে, প্রিয় দর্শক, এখানেই শেষ করছে ভিশন স্মার্ট টিভি নিবেদিত দেশোদ্ধার আজকের আয়োজন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।